চলো এবার স্টার্ট করছি ওএসপিএফ অ্যাডজাসেন্সি স্টেট মেশিন। ওএসপিএফ অ্যাডজাসেন্সি স্টেট মেশিন দুটো রাউটার আমার এই দুটো রাউটারের মধ্যে দুটো ডিরেক্টলি কানেক্টেড রাউটার R1 আর R2। এই দুটো রাউটার ধরো এইটা হচ্ছে ফাস্ট ইথারনেট 0/0, এর আইপি হচ্ছে তোমার ধরো 192.168.10.1/24। আর এটা ধরো ফাস্ট ইথারনেট 0/2, 0/1। আর এর আইপি হচ্ছে ধরো 192.168.10.2/24। এবার এই দুটো রাউটারের ইন্টারফেসে আমি ওএসপিএফ এনাবেল করব। করবার পর ঠিক কি কি ঘটবে সেটাকে ভালো করে বুঝতে হবে। কিভাবে অ্যাডজাসেন্সি ফর্ম করে, কিভাবে অ্যাডজাসেন্সি এস্টাবলিশ হয়। স্যার একটা প্রশ্ন করছি। বলো। ডাউনের পর তো ইনিট আমি জানতাম, অ্যাটেম্পটা আমি জানতাম না, এটা কি প্রথম থেকেই ছিল নাকি না? না না, প্রথম আহ, থেকেই ছিল, মানে অ্যাটেম্পটা একটা স্পেশাল পারপাসে ইউজ হয়, সেটা আমি ডিসকাস করছি। ওকে, ঠিক আছে। প্রথম স্টেটটা কি? ডাউন স্টেট। দ্য ভেরি ফার্স্ট স্টেট ইজ ডাউন। ডাউন মানে, দেখো, ডাউন মানে হচ্ছে নো হ্যালোজ হ্যাভ বিন রিসিভড ফ্রম নেভার ফর মোর দ্যান দ্য ডেড ইন্টারভেল। ডেড ইন্টারভেল টাইমটা পেরিয়ে গেছে, তার মধ্যে আমি কোনো হ্যালো পাইনি। আমরা এর আগের দিন টাইমার গুলো পড়েছিলাম। হ্যাঁ স্যার, ডেড ইন্টারভেল 40 আর 120 সেকেন্ড, 40 সেকেন্ড ফাস্ট, 120 সেকেন্ড স্লো। না, ডেড ইন্টারভেলটা হ্যালো প্যাকেট হচ্ছে 10 আর 30, আর ডেড ইন্টারভেল হচ্ছে 40 আর 120। ঠিকই বলেছো। স্যার ওটাই ওটাই বললাম। তার মানে 40 সেকেন্ডের হয়ে গেছে, আমি নেভারের কাছ থেকে কোনো হ্যালো প্যাকেট পাইনি। দ্যাট ডিফাইন্স ডাউন স্টেট। এরপরে হচ্ছে ইনিট। ডাউনের পরের স্টেট হচ্ছে আমার ইনিট। ইনিট মানে আমি আরটুর কাছ থেকে একটা হ্যালো প্যাকেট পেয়েছি। আমি আরটুর কাছ থেকে একটা হ্যালো প্যাকেট পেয়েছি। বাট এই হ্যালো প্যাকেটটার মধ্যে আমার কোনো রাউটার আইডি নেই। হ্যাঁ, রাউটার আইডি থাকতে হবে স্যার। রাউটার আইডি, এরিয়া আইডি কতগুলো ছিল না হ্যালোর হ্যাঁ, মধ্যে, 8টা না? আমার রাউটার আইডিটা নেই। মানে ও আমাকে যে হ্যালো প্যাকেটটা পাঠিয়েছে তার মধ্যে আমি আমার নিজের কোনো রাউটার আইডি খুঁজে পাচ্ছি না। বা যেসব প্যারামিটার পাস করবার পর অ্যাডজাসেন্সি ফর্ম করে, নেভার ভেরিফিকেশনের জন্য যেসব প্যারামিটার দরকার হয়, সেটা সাকসেসফুল হয়নি। দিস ইজ এ পার্মানেন্ট স্টেট হোয়েন হ্যালো প্যারামিটারস ডু নট ম্যাচ। যদি হ্যালো প্যারামিটারগুলো ম্যাচ না করে তাহলে কিন্তু এই স্টেটে এসেই আটকে থাকবে। নেক্সট, টু ওয়ে। টু ওয়ে মানে বাই ডিরেকশনাল কমিউনিকেশন এস্টাবলিশ হয়েছে।
হ্যালো এক্সচেঞ্জ হয়ে গেছে, বাই ডিরেকশনাল কমিউনিকেশন এস্টাবলিশ হয়েছে। বাই ডিরেকশনাল প্যাকেট এক্সচেঞ্জ মানে হ্যালো এক্সচেঞ্জ হলেই হবে না। ধরো R1 এর রাউটার আইডি 1.1.1.1 আর R2 রাউটার আইডি 2.2.2.2। টু ওয়ে স্টেটটা তখনই আসবে যখন R2 হ্যালোতে R1 নিজের রাউটার আইডি দেখতে পাবে, আর R1 এর হ্যালোতে R2 নিজের রাউটার আইডি দেখতে পাবে। ব্যাপারটা ক্লিয়ার হলো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যালো এক্সচেঞ্জ হয়েছে এবং একে অপরের হ্যালোতে নিজের রাউটার আইডি দেখতে পাচ্ছে। দেখতে পেলে টু ওয়ে হবে, তাই তো? হ্যাঁ, এই যখন নিজেদের রাউটার আইডি দেখতে পাবে তখনই টু ওয়ে স্টেটে এসে পৌঁছাবে। আর না হলেও ইনিশিয়াল থাকবে যদি হ্যাঁ। অথরিটি না থাকে। নইলে ইনিটে এসেই আটকে থাকবে। এবং নেভার ভেরিফিকেশনের জন্য যেসব প্যারামিটার ছিল সেগুলো সবই সাকসেসফুল হয়েছে। শুধু রাউটার আইডি পেলেই হবে না, নেভার ভেরিফিকেশনের জন্য যেসব প্যারামিটার ছিল সেগুলো সবই সাকসেসফুল হয়েছে। মাথায় রাখবে এটা, আমরা ডিআরবিডিআর নিয়ে পরে পড়ছি। এই স্টেটের পর মানে টু এ স্টেজের পরেই কিন্তু ডিআরবিডিআর ইলেকশনটা হয় ফর ব্রডকাস্ট অ্যান্ড নন ব্রডকাস্ট মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক। ডিআরবিডিআর ইলেকশনটা শুধু ব্রডকাস্ট আর নন ব্রডকাস্ট মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্কেই হয়, বাট সেটা হয় টু ওয়ে স্টেটের পর। যদি একটা রাউটার টু ওয়ে স্টেটে যেতে না পারে তার মানে তার কি কি প্রবলেম আছে, আইদার L1 অর L2 ইস্যু। হয় L1 বা L2 ইস্যু আছে। টু ওয়ে স্টেটের পর যে স্টেটটা আসে দ্যাট ইজ কল্ড এক্সটার্ট। এক্সটার্ট মিনস এক্সচেঞ্জ স্টার্ট। অ্যাকচুয়াল অ্যাডজাসেন্সি এইখান থেকে শুরু হয়। এই দুটো রাউটারের মধ্যে স্যার এক্সটার্ট আর এক্সচেঞ্জের মধ্যে তাহলে ডিফারেন্স কি স্যার? এক্সটার্ট আর এক্সচেঞ্জ না, এক্সটার্ট মানে হচ্ছে এক্সচেঞ্জ স্টার্ট, ইট ইজ নট এক্সচেঞ্জ প্রসেস। আচ্ছা আচ্ছা। এই দুটো রাউটারের মধ্যে একজন মাস্টার হবে আরেকজন স্লেভ হবে। মাস্টার কে হবে? যার রাউটার আইডি বেশি। আর স্লেভ কে হবে? যার রাউটার আইডি কম। অ্যাকচুয়ালি এই ডেটাবেস ডেসক্রিপশন এক্সচেঞ্জ যে প্রসেসটা, ডেটাবেস ডিবিডি এক্সচেঞ্জ প্রসেসটা পুরো কন্ট্রোল করে কে? মাস্টার। তার সাথে ডিবিডি সিকোয়েন্স নাম্বার নেগোশিয়েট করা। আর ডিবিডি সিকোয়েন্স নাম্বার ইউজ করা হয় কেন? রিলায়েবিলিটির জন্য। রিলায়েবিলিটির জন্য ডিবিডি সিকোয়েন্স নাম্বার ইউজ করা হয়, যাতে রিসিভার অ্যাকনলেজমেন্ট দেয়। যদি অ্যাকনলেজমেন্ট না পায় তাহলে ডিট্রান্সমিট করতে পারে। দ্যাটস ওয়াই ডিবিডি সিকোয়েন্স নাম্বার ইজ ইউজড। এরপরে শুরু হবে এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ মানে আমি আমার R1 ওর এলএসডিবিটাকে, R1 এ একটা এলএসডিবি আছে লিঙ্ক স্টেট ডেটাবেস, R2 তেও একটা এলএসডিবি আছে। R1 ওর এলএসডিবিটা কি কি আছে তার একটা ইনফরমেশন সেন্ড করে।
যে দেখো আমার এলএসডিবি তে এই এলএসএ আছে, আমার এলএসডিবি তে এই এলএসএ আছে। এক্সচেঞ্জ দ্য LSDB information using DBD packets. আমরা জানি ডিবিডি প্যাকেটসে ডিটেল ইনফরমেশন থাকে না, দেয়ার আর অনলি এলএসএ হেডার্স। এবার কি হবে, R1 এর ডিবিডি প্যাকেট দেখে R2 বুঝতে পারবে ওর এলএসডিবি তে কি কি মিসিং আছে, R2 ডিবিডি প্যাকেট দেখে R1 বুঝতে পারবে ওর কি কি মিসিং আছে। ধরো R1 এর কাছে 1 2 5 6 7 এই 5টা এলএসএ ছিল, আর ওর কাছে 1 2 3 4 7 এই 5টা এলএসএ আছে। তাহলে R1 এর কাছে কি কি নেই, R1 এর কাছে কি কি নেই, R1 এর কাছে 3 নেই, R1 এর কাছে 4 নেই, আর R2 কাছে কি কি নেই, R2 কাছে 5 নেই, R2 কাছে 6 নেই। তা এই এক্সচেঞ্জ প্রসেসে কিন্তু লিঙ্ক স্টেট রিকোয়েস্ট অ্যান্ড লিঙ্ক স্টেট আপডেট এক্সচেঞ্জ হবে। আচ্ছা, এ চেয়ে পাঠাবে লিঙ্ক স্টেট রিকোয়েস্ট প্যাকেট দিয়ে যে আমার কাছে 5 আর 6 নেই, এ চেয়ে পাঠাবে লিঙ্ক স্টেট রিকোয়েস্ট প্যাকেটের মাধ্যমে আমার কাছে 3 আর 4 নেই। এবার তার রিপ্লাইতে কি যাবে, লিঙ্ক স্টেট আপডেট, এরপরে হচ্ছে লোডিং। লোডিং মানে ওই এলএসএ গুলো ডাউনলোড করছে, আমার কাছে যে মিসিং এলএসএ গুলো আছে সেগুলোর ইনফরমেশন আমি লিঙ্ক স্টেট রিকোয়েস্ট প্যাকেটের মাধ্যমে পাঠিয়েছি, সেই ইনফরমেশনগুলো ও লিঙ্ক স্টেট আপডেটের মাধ্যমে পাঠাচ্ছে, সেগুলো আমি ডাউনলোড করছি। কোনো একটা স্টেটে এসে, কোনো একটা স্টেটে আসবার পর এর কাছেও 1 2 3 4 5 6 7 থাকবে, আর এর কাছেও 1 2 3 4 5 6 7 থাকবে। দ্যাট ইজ কল্ড ফুল স্টেট। That is called full state. That means both R1 and R2's database are synchronized. সিঙ্ক্রোনাইজড, হ্যাঁ। এরপরে রাউটিং টেবিল ক্যালকুলেশন বা রিক্যালকুলেশন স্টার্ট হবে, এরপরে রাউটিং টেবিল ক্যালকুলেশন বা রিক্যালকুলেশন স্টার্ট হয়ে যাবে। এখানে একটা স্টেপ আমরা বাদ দিয়ে গেছি, দ্যাট ইজ, যেটা সৌম্য বলল, অ্যাটেম্পট। দেখো অ্যাটেম্পট একটা স্পেশাল স্টেট। এইখানে যে এলএস ওএসপিএফ এর
যাবতীয় মেসেজ এক্সচেঞ্জ হয়, দিজ আর মাল্টিকাস্ট। এই হ্যালো, আমরা যদি হ্যালো প্যাকেট যখন ক্যাপচার করে দেখাবো তখন দেখবে ইট ইজ ইউজিং 224.0.0.5 সিক্সটাও তো ইউজ হয় না? হ্যাঁ 6ও ইউজ হয়, কোথায় ইউজ হয় আমি বলবো সব। বাট NBMA network, NBMA means নন ব্রডকাস্ট। yes, non-broadcast multi-access network। এই NBMA নেটওয়ার্কে ব্রডকাস্ট বা মাল্টিকাস্ট সাপোর্ট করে না। তাহলে কি করতে হবে আমাকে হ্যালো পাঠাতে গেলে? আমি যদি এই নেটওয়ার্কে হ্যালো পাঠাতে চাই তাহলে কিভাবে পাঠাবো? ইউনিকাস্ট হিসেবে পাঠাতে হবে। ইউনিকাস্ট হিসেবে পাঠাবো। অ্যাটেম্প মিনস আমি ইউনিকাস্ট হ্যালো পাঠিয়েছি বাট তার কোনো রিপ্লাই পাইনি। আমি ইউনিকাস্ট হ্যালো পাঠিয়েছি বাট তার এগেনস্টে কোনো হ্যালো আমি এখনো পাইনি। দ্যাট ডিফাইন্স অ্যাটেম্প স্টেট। আর এক্ষেত্রে এই এনবিএমএ নেটওয়ার্ক যেখানে ইউজ হয়, মানে এনবিএমএ নেটওয়ার্কে যেখানে ইউনিকাস্ট হ্যালো যায় সেখানে নেভারকে ম্যানুয়ালি কনফিগার করতে হয়। এখানে যেরকম নেভারকে ডাইনামিক্যালিও খুঁজে পাচ্ছে এক্সচেঞ্জিং হ্যালো, এখানে নেভার ইজ কনফিগার্ড ম্যানুয়ালি। স্যার নেটওয়ার্কে যদি ম্যানুয়ালি কনফিগার করে তাহলে হ্যালো প্যাকেটে তো ওই ডেস্টিনেশন রাউটার আইডি থাকবে। ডেস্টিনেশন রাউটার আইপি আইডি আর আইডি, হ্যাঁ আইপিও থাকা উচিত। না, ইন্টারফেসে আইপিটা। ডেস্টিনেশন রাউটার আইডি তো হ্যালো এক্সচেঞ্জের পর হবে। আমি তোমার কাছ থেকে হ্যালো পাবার পর তো আমি তোমার রাউটার আইডিটা জানতে পারবো। ঠিক। কি রে? হ্যাঁ হ্যাঁ বলো। না না স্যার। So this is 8-state adjacency process। এখানে পুরোটা দেওয়া আছে, দেখবে একটা গ্রাফিক্যাল তাহলে স্যার ডাউন ইনিট টু এ এক্সটার্ট এক্সচেঞ্জ লোডিং ফুল। full. Attempt is a special state for only NBMA networks where neighbors are configured manually. Attempt means I have sent my hello packet, unicast hello packet, but no hellos has been received from my neighbor. স্যার নন ব্রডকাস্ট কি বললেন? মাল্টি নেটওয়ার্ক, Multi-access। নন ব্রডকাস্টটা তো বুঝলাম যে ব্রডকাস্ট মেসেজ কিংবা মাল্টিকাস্ট সেন্ড হবে না। হ্যাঁ তাহলে ওই মাল্টি অ্যাক্সেসটা কি জিনিস? যে একটা দেখো এটা একটা ইথারনেট সুইচ, হ্যাঁ, এখানে কতগুলো পিসি আছে, আচ্ছা they are connected। আচ্ছা আচ্ছা বুঝেছি, অনেকগুলো অ্যাক্সেস পোর্ট কানেক্টেড আছে বলে মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক। হ্যাঁ আচ্ছা এখানে অনেকগুলো পিসি কানেক্টেড, তার মানে দিস নেটওয়ার্ক ইজ মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক হুম বাট ইউনিকাস্ট। and this network support broadcast। ইথারনেটে কিন্তু ব্রডকাস্ট সাপোর্টেড, হুম but in frame relay network it is same as multi access network, but in frame relay network broadcast is not supported। আচ্ছা আচ্ছা That's why it is called non broadcast multi access network। ক্লিয়ার হলো? ঠিক ঠিক আছে স্যার। এরপরে রাউটার আইডি। হোয়াট ইজ রাউটার আইডি? দেখো রাউটার আইডির কেন প্রয়োজন। একটা ওএসপিএফ ডোমেনে প্রত্যেকটা রাউটারকে
রাউটার আইডি দিয়ে চেনে। একটা এরিয়াতে আমার ধরো এই 4টে রাউটার রয়েছে, R1, R2, R3, R4। এই প্রত্যেকটা রাউটার একে অপরকে ওদের রাউটার আইডি দিয়ে চেনে। সো ইট মাস্ট বি ইউনিক। দুটো রাউটার আইডির নাম যদি, দুটো রাউটার আইডি যদি সেম হয়ে যায় তাহলেই প্রবলেম হবে। কেন, আমি একটা রাউটার থেকে পাওয়া সমস্ত ইনফরমেশন যখন সেভ করব, তখন সেই ইনফরমেশনের এগেনস্টে তার রাউটার আইডিটা ইউজ করব, যে এই রাউটার আইডির কাছ থেকে আমি এই এই ইনফরমেশন পেয়েছি। বাট দুটো রাউটার আইডি যদি সেম হয়ে যায় তখন সেটা প্রবলেম ক্রিয়েট করবে। দ্যাটস ওয়াই রাউটার আইডি ইন ওএসপিএফ মাস্ট বি ইউনিক। এটার ফরম্যাটটা কি? জাস্ট অ্যাজ আইপি 32-bit dotted decimal format. বেসিক্যালি রাউটার আইডি দুভাবে সিলেক্ট হয়, একটা হচ্ছে অটোমেটিক্যালি, আরেকটা হচ্ছে বাই কনফিগারেশন, বা বলতে পারো ম্যানুয়ালি। ম্যানুয়ালি মানে আমরা ম্যানুয়ালি কনফিগার করি। তা অটোমেটিক্যালি যখন রাউটার আইডিটা চুজ হয় তখন কিভাবে চুজ হয়? প্রথমে আমরা অটোমেটিকটা বুঝে নিই। যখন আমরা এই রাউটারে গিয়ে ওএসপিএফ প্রসেসটা এনাবেল করব, তখন ও প্রথম দেখবে যে এই রাউটারে কোনো লুপব্যাক ইন্টারফেস আছে কিনা। ধরো এই রাউটারে দুটো লুপব্যাক ইন্টারফেস আমি কনফিগার করেছি, 1.1.1.1 আর 11.11.11.11। দুটো লুপব্যাক ইন্টারফেস? হ্যাঁ, ধরো আমার এই রাউটারে দুটো লুপব্যাক ইন্টারফেস কনফিগার করা আছে। আমি ওএসপিএফ প্রসেসটা যখনই এনাবেল করব তখন ওএসপিএফ প্রসেসটা কি দেখবে, যে ফার্স্ট দেখবে এই রাউটারে কোনো লুপব্যাক ইন্টারফেস কনফিগার করা আছে কিনা। স্যার এখানে আমি যখন ওএসপিএফ এনাবেল করব, হ্যাঁ সেটাও তো আমি একটা ইন্টারফেসেই করব। অবভিয়াসলি, বাট তার আগে তো তোমাকে রাউটিং প্রোটোকলটা এনাবেল করতে হবে। আচ্ছা। তা আমরা ফার্স্টে কি লিখি, গ্লোবাল কনফিগে গিয়ে আমরা লিখি রাউটার EIGRP10 বা রাউটার OSPF1। হেয়ার 1 ইজ দ্য প্রসেস আইডি। আমি যখনই এই কমান্ডটা দেব, দিয়ে এন্টার মারবো, ও তখনই দেখবে যে এই রাউটারে কোনো লুপব্যাক ইন্টারফেস কনফিগার করা আছে কিনা। ওকে, যদি থাকে ভালো। ও কি করবে, হাইয়েস্টটাকে ও রাউটার আইডি করে নেবে, মানে নিউমেরিক্যালি বড় যেটা। স্যার একটাই যদি থাকে লুপব্যাক তাহলে তো কোনো প্রশ্নই নেই। তাহলে তো কোনো প্রশ্নই নেই, আমার চুজ করার জায়গা নেই, সেটাই আমার রাউটার আইডি হবে। আচ্ছা, যদি লুপব্যাক কনফিগার করা না থাকে, এরপরে দেখবে ও অ্যাক্টিভ, মাথায় রাখবে অ্যাক্টিভ ফিজিক্যাল ইন্টারফেস। সাপোজ অ্যাক্টিভ ফিজিক্যাল ইন্টারফেস দুটো আছে, 192.168.10.1 একটাতে, আর একটাতে 172.16.12.1 আইপি কনফিগার করা আছে। তখনও কি করবে, এইটাকে রাউটার আইডি করবে, কারণ নিউমেরিক্যালি এটা বেশি। আচ্ছা, অ্যাক্টিভ ফিজিক্যাল ইন্টারফেসও কনফিগার নেই, লুপব্যাকও কনফিগার নেই, তাহলে কি হবে,
তাহলে কি হবে? কোনো আইডিয়া আছে? আমার একটা রাউটারে নাইদার আই হ্যাভ, ম্যাক ম্যাক ফ্যাক থেকে কি ম্যাক আইডি? না, দেখিয়ে দিচ্ছি। দিস ইজ মাই রাউটার। Just check show IP interface brief. There is no loopback interface configured or no IP address is configured in physical interface. Okay. So configure terminal. Let's suppose I want to enable OSPF router OSPF and One. আমাদের প্রসেস আইডিটা মেনশন করতে হয়। আমি দিলাম 1 দিলাম, ওকে। হুম। আমার এই রাউটারে কোনো লুপব্যাক ইন্টারফেসও কনফিগার করা নেই যেখানে আইপি আছে, কোনো ফিজিক্যাল ইন্টারফেসও নেই যেখানে আইপি আছে। আমি এই রাউটারে ওএসপিএফ এনাবেল করতে যাচ্ছি, কি হবে? তাহলে স্যার এটা সলিউশন কি হবে? একটা না একটা আইপি কে হ্যাঁ, কনফিগার করে রাখতেই হবে। কনফিগার করা রাখতেই হবে। চেক ইট ইন্টারফেস লুপব্যাক 1 IP address suppose 1.1.1.1 router OSPF 1. It is okay. Do show IP protocol. Router ID is 1.1.1. Exit. Disable the OSPF process. No router OSPF 1. Now configure a physical interface. Interface FS 0x0. IP address 192.168.10.1, 255.255.255.0, and delete the loopback interface. No IP, no interface, loopback 1. Do show IP interface brief. লুপব্যাকটা আমি মুছে দিয়েছি, এখন শুধু ফিজিক্যালটা আছে। নাও enable the OSPF process. তা নো রাউটার ওএসপিএফ 1 ওটা আমি তাহলে রাউটার ইয়েটাও বন্ধ করে দিলাম তো। OSPF প্রসেসটাকে আমি বন্ধ করে দিলাম। ওই যাতে স্যার লুপব্যাকটা ডিলিট করে একটা ফিজিক্যাল ইন্টারফেসে আইপি। হ্যাঁ, দেখো ফিজিক্যাল ইন্টারফেসে আইপি দিয়েছি, তারাও ওএসপিএফ প্রসেস স্টার্ট হলো না কেন? আমি তো এক্ষুনি তোমাদের পড়ালাম ফিজিক্যাল ইন্টারফেসে আইপি থাকলে ওএসপিএফ স্টার্ট হয়ে যাবে। দেখো আমি কিন্তু বলেছিলাম একটা অ্যাক্টিভ ফিজিক্যাল ইন্টারফেস, এখানে কিন্তু অ্যাডমিন ডাউন আছে। হ্যাঁ, ফিজিক্যাল ইন্টারফেসটা ডাউন আছে। তাহলে এটাকে করে দাও ইন্টারফেস নো শার্ট করতে হবে। হ্যাঁ, এফএস 0x0 নো শার্ট। Router OSPF 1, do show IP protocols. ব্যাপারটা ক্লিয়ার হলো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা হচ্ছে অটোমেটিক প্রসেস। আর ম্যানুয়াল কনফিগারেশনও আমি করতে পারি। ম্যানুয়ালি আমি লিখতে পারি রাউটার ওএসপিএফ প্রসেসের ভিতরে রাউটার আইডি দিয়ে আমি লিখলাম 11.11.11.11। একটা জিনিস বলুন, ধরুন আমার অ্যাক্টিভ ফিজিক্যাল ইন্টারফেস অন নেই,
লুপব্যাক আইপি অন নেই, তারপর যদি আমি রাউটার আইডিটা মেনশন করে দিই এইভাবে, হ্যাঁ, দিয়ে যদি ওএসপি কনফিগার করি, সেটা কি চলবে? রাউটার আইডি তো মেনশন করতে গেলে তো তোমাকে আগে ওএসপি এর প্রসেসটা এনাবেল করতে হবে, সেই প্রসেসটাই তো আচ্ছা এনাবেল আচ্ছা, হচ্ছে না। তাহলে মানে আমাকে আগে একটা কিছু ধরে করতেই হবে, হ্যাঁ, তারপরে আমি ম্যানুয়ালি অ্যাসাইন করি যাই করি। দেখো এখানে রাউটার আইডি আমি ম্যানুয়ালি করতেই এরকম হয়ে গেল। ওকে, এখানে রাউটার আইডিটাকে আমি ম্যানুয়াল কনফিগার করলাম, এরকম হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। আগে ছিল 192.168.10.1, আমি ম্যানুয়ালি কনফিগার করলাম রাউটার আইডি কমান্ড দিয়ে, রাউটার আইডি চেঞ্জেস টু 11.11.11.11, বাট ইন রিয়েল নেটওয়ার্ক এইভাবে কিন্তু হবে না, রাউটার আইডি এইভাবে চেঞ্জ হবে না। আমি তোমাদের দেখাবো সেটা যখন প্র্যাকটিক্যালটা করাবো। ওকে, নেক্সট, ওএসপিএফ নেটওয়ার্ক টাইপস। কি টাইপের ইন্টারফেসে আমি ওএসপিএফ এনাবেল করেছি সেটার উপর ডিপেন্ড করে ওএসপিএফ নেটওয়ার্কটা ডিফাইন করে। যে আমি ল্যান ইন্টারফেসে ডিফাইন করেছি, না ওয়ান ইন্টারফেস মানে সিরিয়াল ইন্টারফেসে ডিফাইন করেছি। ওএসপিএফ বলে যে ল্যান ইন্টারফেস মানে হচ্ছে ব্রডকাস্ট টাইপ নেটওয়ার্ক। ল্যান ইন্টারফেস মানেই দ্যাট নেটওয়ার্ক টাইপ ইজ ব্রডকাস্ট। তার মানে এই যে লিঙ্কটা আছে ইট ইজ it supports broadcast, layer 2 broadcast। এই টাইপের নেটওয়ার্কে মানে এই টাইপের ব্রডকাস্ট টাইপ নেটওয়ার্কে হ্যালো 10 সেকেন্ডস পর পর আর ডেড ইন টাইমার 40 সেকেন্ডস। এবং এই টাইপের নেটওয়ার্কে ডিআর ইলেকশন হয়, ডেজিগনেটেড রাউটার, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার। Another type is point to point. সিরিয়াল ইন্টারফেস গুলো ওএসপিএফ ডিফাইন করে পয়েন্ট টু পয়েন্ট টাইপ নেটওয়ার্ক। ইন্টারফেস সিরিয়াল 1/0, ইন্টারফেস সিরিয়াল 1/1, এইসব ইন্টারফেসে যখন আমরা ওএসপিএফ এনাবেল করব তখন ওই ইন্টারফেসটা কে ওএসপিএফ ডিফাইন করবে কিভাবে, পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক হিসাবে। এখানেও হ্যালো 10, ডেড টাইমার 40, বাট এইখানে ডিআর ইলেকশন হবে না। আরেকটা হচ্ছে নন ব্রডকাস্ট, ফ্রেম রিলে ইন্টারফেস। ওএসপিএফ এনাবেলড ফ্রেম রিলে ইন্টারফেস, যেখানে আমাদের নেভারকে স্ট্যাটিক্যালি কনফিগার করতে হয়, একটু আগেই বললাম, এবং হ্যালো ইউনিকাস্ট হয়। বাট এখানে হ্যালো টাইমার 30 সেকেন্ডস আর ডেড টাইমার 120 সেকেন্ডস। বাট এখানেও ডিআর ইলেকশন হবে। বেসিক্যালি এই দুটো টাইপের নেটওয়ার্কেই ডিআর ইলেকশন হয়। এছাড়াও আরো পয়েন্ট টু পয়েন্টে হয় না শুধু। পয়েন্ট টু পয়েন্টে হয় না, এর বাইরেও আছে কয়েকটা টাইপ, পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, নন ব্রডকাস্ট, লুপ ব্যাক, এইগুলোতে ডিআর ইলেকশন হয় না। লুপব্যাক নেটওয়ার্ক মানে কি? ওই যে লুপ ব্যাক ইন্টারফেসে যদি তুমি ওএসপিএফ এনাবেল করো। আচ্ছা আচ্ছা, বুঝেছি। Now the question begins, what is DR-BDR? What is DR and BDR? Suppose it is a layer 2 switch and we have 6 router in this switch. R1, R2,
R3, R4, R5, R6. And here we have a LAN behind R1. এবার আমরা জানি ওএসপিএফ এ অ্যাডজাসেন্সি ফর্ম করে প্রত্যেকটা ডিরেক্টলি কানেক্টেড রাউটার। তা এখানে যেহেতু 6টা রাউটার আছে তাহলে প্রত্যেকের সঙ্গে অ্যাডজাসেন্সি ফর্ম করবে। তাহলে এখানে কটা অ্যাডজাসেন্সি হবে কেউ বলতে পারবে? স্যার একবার প্রশ্নটা করবেন। এখানে আমরা ওএসপিএফ রাউটার গুলো তো একে অপরের সঙ্গে অ্যাডজাসেন্সি ফর্ম করে। হুম। এবার এইখানে একটা সুইচের সঙ্গে 6টা রাউটার কানেক্টেড আছে, তাহলে এখানে কতগুলো অ্যাডজাসেন্সি ফর্ম হবে? কটা রাউটার আছে? n into n minus 1 by 2 equal to 15. 15 6 into 5 by 2 equal to 15. 15টা অ্যাডজাসেন্সি মানে অ্যাডজাসেন্সি ডেটাবেসটা তো বেড়ে গেল। হুম। এবার ধরো R1 এর এই ল্যান্ডটা ডাউন হয়েছে, R1 এই ইনফরমেশনটা সবাইকে পাঠাবে, R2 এই ইনফরমেশনটা সবাইকে পাঠাবে, তো R3 এই ইনফরমেশনটা সবাইকে পাঠাবে, R4 সবাইকে পাঠাবে, R5 সবাইকে পাঠাবে, R6 সবাইকে পাঠাবে। তাহলে কি হচ্ছে, আমার নেটওয়ার্কে খালি ব্রডকাস্ট প্রচুর এলএসএই ঘুরে বেড়াচ্ছে। ফ্লাড অফ ব্রডকাস্ট এদেশে হবে। একটা নেটওয়ার্কের যে এফিসিয়েন্সি, সেই এফিসিয়েন্সিটাকে খেয়ে ফেলছে কে? এই এলএসএ ফ্লাডিং। আবার একটু বলুন কি করে হলো স্যার ফ্লাডিংটা? কি বলতো, মনে কর যেহেতু সবার সাথে অ্যাডজাসেন্সি আছে, যদি R1 এ ওখানে ল্যান্ড ডাউন হয়, R1 যেমন ইনফরমেশনটা এলএসএ প্যাকেটের থ্রু দিয়ে বাদ বাকি 5টা রাউটারকে ফরওয়ার্ড করবে, R2 ও সেটা করবে, R3 ও প্রত্যেকেই একই ইনফরমেশন করবে, তার জন্য এলএসএ ফ্লাডিং হবে। কিন্তু কোথাও তো কি একটা বন্ধ হবে, কারণ এক্সচেঞ্জ হয়ে যাওয়ার পরও কি চলতে থাকবে? হ্যাঁ, তখন বন্ধ হবে, কিন্তু ওই মোমেন্টে তো ফ্লাডিং হচ্ছে না, কারণ সবাই একই ইনফরমেশন ফরওয়ার্ড করছে। R1 এর কাছ থেকে ইনফরমেশনটা R2 পেল, R2 ভাবলো সবাইকে জানানো উচিত, R2 সবাইকে জানালো। এবার R2 কাছ থেকেও ইনফরমেশনটা R3 পেয়েছে, R1 এর কাছ থেকেও ইনফরমেশনটা R3 পেয়েছে, তাহলে R3 আবার সব দুবার করে সবাইকে জানাবে। ও এইখানেই স্যার আপনি বোধহয় এখানেই বোধহয় বিটিআর বা কিছু সিলেকশন হবে। হ্যাঁ, হ্যাঁ। ওই R1 ইনফরমেশনটা বোধহয় ডিআর কে পাঠাবে, ওই রাউটারটা বাদ বাকি সবাইকে পাঠাবে। আমি আগে দেখিয়ে দিলাম যে এই টাইপের নেটওয়ার্কে প্রবলেমটা কি হয়, এবার বুঝতে সুবিধা হবে। দেখো, ডিআর মানে ডেজিগনেটেড রাউটার, বিডিআর মানে ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার, এবং মাথায় রাখবে এই দুটো টাইপের ইলেকশন হয় একমাত্র ব্রডকাস্ট আর নন ব্রডকাস্ট মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্কে। ঠিক আছে। ইলেকশনটা কিসের উপর বেস করে হয়? দেখো, কে ডিআর হবে কে বিডিআর হবে, এটা একটা বড় প্রশ্ন। সেটা প্রথমে দেখা হয় ইন্টারফেস প্রায়োরিটি, দেন দেখা হবে রাউটার আইডি, সেম অ্যাজ এসটিপি, প্রায়োরিটি তারপরে সিস্টেম আইডি। তা বাই ডিফল্ট ইন্টারফেস প্রায়োরিটি সবারই সেম থাকে 1। বাই ডিফল্ট ইন্টারফেস প্রায়োরিটি সবারই 1 থাকে, তাহলে ইন্টারফেস প্রায়োরিটি টাই হয়ে গেল। তখন রাউটার আইডিটা এখন রাউটার আইডি দিয়ে কি হবে? টাই ব্রেকার হবে। ইউরোপিয়ান কাপের ম্যাচগুলোতে যা হচ্ছে আর কি।
এবার কে কে হবে যার রাউটার আইডি সব থেকে বেশি, দ্যাট বিকামস ডিয়ার, দ্য সেকেন্ড হ্যাজ বিকাম বিডিআর। আর এই প্রায়োরিটি ভ্যালুটা বাই ডিফল্ট 1 থাকে, এটাকে 0 থেকে 255 আমরা করে দিতে পারি। তাহলে তো স্যার প্রায়োরিটি আমি কন্ট্রোল করতে পারি যখন। হ্যাঁ, আমি ডিআর বিডিআরও ম্যানুয়ালি সেট করতে পারি। অ্যাসাইন করতে পারি। কিন্তু পারি, রাউটার আইডি চেঞ্জ করে দিতে পারি রাউটার। আমি রাউটার আইডি চেঞ্জ করতে পারি, ইভেন কি আমরা ইন্টারফেস প্রায়োরিটিও চেঞ্জ করতে পারি। If I make the interface priority of any one of these routers 255, that will become DR, DDR 254 BDR 254 BDR. And if I keep rest same as 1, then we have no problem. এবার তোমাকে প্রশ্ন করতে পারে, ডিআর ঠিক আছে, রুট সুইচ তো ঠিক সিলেক্ট করেছিলাম, ডেজিগনেটেড ব্যাকআপ রুট সুইচ তো সিলেক্ট করিনি, এখানে আবার বিডিআর কেন সিলেক্ট করছি? দেখো, ডিআর যদি ডাউন হয়ে যায়, তার মানে আবার এই ইলেকশন প্রসেসটা হবে, সেখানে একটা আউটেজ আসতে পারে নেটওয়ার্কে, কনভার্জেন্সে টাইম লাগবে। হ্যাঁ, দ্যাটস ওয়াই ডিআর অ্যান্ড বিডিআর বোথ আর ইলেক্টেড, যাতে ডিআর ডাউন হলে সঙ্গে সঙ্গে ডিআর এর রোলটা টেক ওভার করতে পারে কে? বিডিআর। আবার একটা নতুন বিডিআর সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে, বাট ডিআর ডাউন হওয়ার সঙ্গে সঙ্গে বিডিআর রোলটা হ্যান্ড ওভার করে নিল। নাও হোয়াই ডিআর বিডিআর ইলেকশন ইজ রিকোয়ার্ড, এবার তো বুঝতে পারছো, টু রিডিউস দ্য নাম্বার অফ অ্যাডজাসেন্সি ইন ব্রডকাস্ট এন্ড নন ব্রডকাস্ট নেটওয়ার্ক। প্রথম কারণ হচ্ছে অ্যাডজাসেন্সি কমানো। অ্যাডজাসেন্সি কমে গেলেই এলএসএ ফ্লাডিং কমে যাবে, এলএসএ ফ্লাডিং কমে গেলেই নেটওয়ার্কের এফিসিয়েন্সি বেড়ে যাবে। অ্যাডজাসেন্সি কমে গেলে ডেটাবেসে অ্যাডজাসেন্সি ইনফরমেশনও কম থাকবে। এবার দেখো 224.0.5 আর 6, এই কোশ্চেনটাই স্যার আমার মনে এসেছিল আগের দিন, আপনি বললেন। যে 6 দিয়ে 6 কে ইউজ করে আর 5 কোথায় ইউজ হয়? 5 ইউজ করে হ্যালো সেন্ড করা হয়, আর ডিআর বিডিআর কে যখন কোনো আপডেট সেন্ড করা হয় তখন 6 ইউজ করা হয়। স্যার এই যে বলছেন না 6 ইউজ করা হয়, 5 ইউজ করা হয়, 5 দিয়ে আমি হ্যালো পাঠাই, হ্যাঁ, এই যে 5টা, এই যে 224.0.0.5 বা 6, এটা আমার কোথায় অ্যাসাইন করা থাকে? এটা ওএসপিএফ প্রসেসে অ্যাসাইন করা থাকে, আমাদের কিছু করতে হয় না। যে ওএসপিএফ প্রসেস এই দুটো মাল্টিকাস্ট আইপি ইউজ করবে, এই দুটো মাল্টিকাস্ট আইপি ইজ রিজার্ভ ফর ওএসপিএফ। আচ্ছা, যেরকম ইআইজিআরপি এর জন্য 1 ছিল, 1 10 ছিল, 10। তাই বলো। হুম। ডিআর বিডিআর বাদে বাকিদের কি বলা হয়? ডিআর আদার। এবার কি হবে? এই ডিআর আদার, সাপোজ অ্যাজ পার মাই ডায়াগ্রাম, ধরো এইটা ডিআর, এইটা বিডিআর, তাহলে বাকি সব কি? ডিআর আদার। এরা কিন্তু ফুল অ্যাডজাসেন্সি ফর্ম করবে একমাত্র ডিআর আর বিডিআর এর সঙ্গে। একমাত্র ডিআর আর বিডিআর এর সঙ্গেই ফুল অ্যাডজাসেন্সি ফর্ম করবে। আর নিজেদের মধ্যে বাকিরা কি স্টেটে থাকবে?
নিজেদের মধ্যে কি স্টেটে থাকবে এরা? টু ওয়ে স্টেটে। এখানেও সেই সেম ইস্যু, এনবিএমএ নেটওয়ার্কে তো মাল্টিকাস্ট ইউজ হবে না, তখন ডিআর আর অ্যাডজাসেন্ট রাউটাররা কমিউনিকেট করবে কিভাবে? ইউনিকাস্ট অ্যাড্রেস ইউজ করে। এইবার ধরো এটা একটা এক্সিস্টিং নেটওয়ার্ক, এখানে R6 DR R5 BDR, এখানে ধরো R6 এর রাউটার আইডি 6.6.6.6 আর R5 এর রাউটার আইডি 5. ধরো 5.5.5.5। এখানে আমি একটা নতুন রাউটার ইনক্লুড করলাম, and this is R7। এই কনভার্স নেটওয়ার্কে আমি একটা নতুন রাউটার ইনক্লুড করলাম যার রাউটার আইডি 7.7.7.7। কি হবে? R7 স্যার ডিআর হয়ে যাবে, R6 বিডিআর। না, no preemption of existing DR or BDR occurs। ও আচ্ছা, যেটা আছে ওটাই থাকবে। হ্যাঁ, যদি একবার বন্ধ করে চালাই তো হ্যাঁ, system সব বন্ধ করে চালালে তখন গল্পটা হবে। দেখো ওএসপিএফ মেট্রিক কিভাবে ক্যালকুলেট হয়। ওএসপিএফ কি করে? রেফারেন্স ব্যান্ডউইথ ইউজ করে। রেফারেন্স ব্যান্ডউইথ ইউজ করে কি করে? ইন্টারফেসের কস্ট ডিফাইন করে। আর রেফারেন্স ব্যান্ডউইথটা কত? 100 Mbps। রেফারেন্স ব্যান্ডউইথ হচ্ছে 100 Mbps। রেফারেন্স ব্যান্ডউইথ দিয়ে ইন্টারফেসের কস্ট ডিফাইন করে। তাহলে একটা ফাস্ট ইথারনেট ইন্টারফেসের কস্ট কত হবে? 1। একটা ইথারনেটের কস্ট হবে 10। এটা তো ইন্টারফেসের কস্ট বেরোলো। এবার ক্যালকুলেট করবে কিভাবে? R1 R2 R3, R1 R2 R3। এই লিঙ্কটা ধরো 10 Mbps এর, এটা 100 Mbps এর, এটা 100 Mbps এর। From source to destination, all the cost of outgoing interfaces are considered। মানে এইটার কস্ট কত হবে? 10। এইটার 1, ওপরটা 1, তো টোটাল 12 নাকি? টোটাল হচ্ছে 12। দেখো আউটগোয়িং ইন্টারফেসের কস্ট গুলো কিন্তু কনসিডার করা হচ্ছে। ওকে, টুয়ার্ডস ডেস্টিনেশন only the outgoing interfaces cost are considered। স্যার ওটাকে এক ধরলাম কেন? ফাস্ট ইন্টারনেট মানে তো 100 Mbps না ফাস্ট ইথারনেট। তাহলে রেফারেন্স ব্যান্ডউইথ যদি 100 Mbps থাকে তাহলে 100/100 1 হচ্ছে। ইথারনেট মানে হচ্ছে 10 Mbps, তাহলে 100 Mbps/10 Mbps। আমার ফর্মুলাটা কি? রেফারেন্স ব্যান্ডউইথ ডিভাইডেড বাই ইন্টারফেস ব্যান্ডউইথ। রেফারেন্স ভ্যালু সবসময় 100, এখানে 100 বলা আছে। হ্যাঁ, রেফারেন্স ব্যান্ডউইথ সবসময় মানে প্রিডিফাইন্ড 100, উই ক্যান চেঞ্জ ইট বাট ইট ইজ আচ্ছা স্যার, প্রিডিফাইন্ড 100। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। লোড ব্যালেন্স, EIGRP এর মতন ইকুয়াল কস্ট লোড ব্যালেন্স এও করতে পারে, বাট
আনইকুয়াল কস্ট লোড ব্যালেন্স করতে পারে না। মানে কোনো একটা স্পেসিফিক ডেস্টিনেশনে যাওয়ার জন্য ধরো 10টা পাথ আছে, 10টা পাথেরই মেট্রিক সেম, তখন হবে। তখন কি হবে? লোড ব্যালেন্স হবে। বাই ডিফল্ট 4টে রুট নেয়, ম্যাক্সিমাম কটা নিতে পারে সেটা ডিপেন্ড করে হচ্ছে তোমার ইন্টারফেসের রাউটারের আইওএস বা হার্ডওয়্যার প্ল্যাটফর্মের উপর। যেরকম এখানে আমরা যে রাউটারটা নিয়ে করছি, ওখানে যদি দেখি রাউটার ওএসপিএফ 1 ম্যাক্সিমাম পাথ দেখো 1 থেকে 32, মানে ম্যাক্সিমাম কটা পাথ দিয়ে লোড ব্যালেন্স করতে পারবে? 32টা পাথ দিয়ে। ওকে, এরপরে তো কনফিগারেশন আরম্ভ হচ্ছে। কনফিগারেশন পার্ট তো রোববার করাবো, টুকটাক আরো কিছু। কনফিগারেশনটা রবিবার হোক। আমি বিআরজিআরপি থেকে একটা প্রশ্ন করতে পারি? শিওর। আপনি স্পিড হরাইজনের জন্য যে যে টপিকটা লিখে মানে নোটসে দিয়েছেন, স্পিড হরাইজন আপনি কোনো ডিটেল কিছু লেখেননি হ্যাঁ বিআরজিআরপি নোটসে। হ্যাঁ, তো ওটা কি স্যার মানে কিছু ডিটেলিং হবে? আপনি নোটসটা যদি খোলেন একবার দেখতে পারবেন। স্পিড হরাইজনের স্পিড, ওই জন্য আমিও এই দেখো স্পিড হরাইজন কাকে বলে এখান থেকে পড়ো। আপডেট রিসিভড ইন অ্যান ইন্টারফেস ক্যান নট বি সেন্ট আউট দ্য সেম ইন্টারফেস। এটা আপনি এগুলো সব মুখে বলেছিলেন যখন পড়িয়েছিলেন। হ্যাঁ, মানে তুমি কি জানতে চাইছো বলো, যে স্পিড হরাইজন মানে আমি একটু স্যার এটা লেখা একটা ডকুমেন্ট চাইছিলাম, জাস্ট মানে পরবর্তীকালে কখনো যদি কখনো ভুলে যাই তাই আর কি। না দেখো, স্পিড হরাইজনের ওরকম কোনো ডকুমেন্টস তুমি পাবে না, আমি তোমাকে বুঝিয়ে দিতে পারি ব্যাপারটা। স্যার আপনি বলবেন, আমি তাহলে একবার একটু লিখে নিই, তাহলেই তো হলো। আমি তো ভিডিও করছি, রেকর্ডিং দিয়ে দেবো, আপাতত লিখতে হবে না। আচ্ছা, R1 R2 R3, R1 R2 R3। এটা ধরো একটা ল্যান 192.168.10.0, এটা 172.16.12.0/24, আর এটা 172.16.23.0/24। এই নেটওয়ার্কটা যখন কনভার্জ হয়ে যাবে তখন কি থাকবে R1 এ রাউটিং টেবিলে? 192.168.10.0/24, 172.16.12.0। কানেক্টেড রুট আর ওগুলো সব রিমোট রুট হবে ওটা। আর ধরো এটা লিপ চলছে, এখানে ধরো 172.16.23.0/24 ভায়া কার কাছ থেকে জেনেছে? R2। এটাতেও তাই থাকবে, একটু চেঞ্জ হবে শুধু। শুধু ওইটা R1 এর সাথে ওইটা চলে আসবে। এটা ডিরেক্টলি কানেক্টেড, আর এটা রিপের মাধ্যমে জেনেছে ভায়া R1। আর এটাই কি থাকবে? দুখানা রিমোট, একটা ডিরেক্টলি কানেক্টেড। হ্যাঁ, এটা এটা আর দুটো দুটোই R2 থেকে জেনেছে। দুটোই R2 থেকে জেনেছে। স্যার এটা তো আপনি বলেছিলেন যে ইন্টারফেস থেকে ওই ইনফরমেশনটা পাচ্ছে, সেই ইন্টারফেস থেকে আরো ইউজ করবে, মানে না পাঠাবে। ওখানে ওই ওই ইনফরমেশন পাঠাবে না, পাঠালে লুপ ফর্ম হবে। কিভাবে লুপটা ফর্ম হয় দেখো।
এই নেটওয়ার্কটা ডাউন হবে, ডাউন হলো আর কি। হুম। R1 সঙ্গে সঙ্গে R2 কে একটা আপডেট পাঠাবে। হ্যাঁ। এবার R2 ধরো তার আগেই R3 কে আপডেট পাঠিয়েছে, তার মানে R2 তার নেক্সট আপডেটে R3 কে ইনফর্ম করবে যে এই নেটওয়ার্কটা ডাউন হয়েছে। হুম। এবার ধরো স্প্লিট হরাইজন আমার এনাবেল নেই, মানে আমি যে ইন্টারফেস দিয়ে কোনো রুটের আপডেট রিসিভ করছি সেই ইন্টারফেস দিয়েই আবার সেই রুটের আপডেট পাঠাবো। এবার R3 কি করবে, ওর পুরো রাউটিং টেবিল, এবার তার মাঝখানে যদি R3 কোনো, এটা হচ্ছে 1 নম্বর আপডেট ছিল যে এই নেটওয়ার্কটা ডাউন হয়েছে। সেকেন্ড আপডেটটা এর পরেই এসছে R3 কাছ থেকে, এটা 2 নম্বর আপডেট। এবং স্প্লিট হরাইজন এনাবেল নেই, তার মানে R3 এই ইন্টারফেস দিয়ে যে রুটগুলো ইনফরমেশন রিসিভ করেছে সেই সেম রুটের ইনফরমেশন এই ইন্টারফেস দিয়ে R2 কে পাঠাবে। হুম। তার মানে এই পুরো রাউটিং টেবিলটাই R2 এর কাছে চলে আসবে। হ্যাঁ। এই ইনফরমেশনটা পাওয়ার পর ও কি করেছিল, এটাকে ডাউন করে রেখেছিল। এটা পাওয়ার পর আবার আপ করে দেবো। এবার এখান থেকে এই ইনফরমেশনটা পাওয়ার পরও দেখছে আরে এই নেটওয়ার্কটা তো রিচেবল, ও কি লিখে রাখবে, RIP 192.168.10.0/24 ভায়া R3। এইবার আমি এখানে বসে কোনো পিং চালালাম R2 তে বসে। কোথায় পিং চালালাম, আমি R2 তে ঢুকে একটা পিং চালালাম, পিং 192.168.10.1। ও কি করবে, এই প্যাকেটটার সঙ্গে এই রুটটা মিল পাবে, ও প্যাকেটটাকে এখানে পাঠিয়ে দেবে। ও এই প্যাকেটটার সঙ্গে এইটার মিল পাবে, হুম। পাঠিয়ে দেবে। এই প্যাকেটটা যখন এর কাছে আসবে ও এই ও প্যাকেটটার আবার সঙ্গে আবার R2 কে ঘুরিয়ে পাঠিয়ে এর মিল দেবে, পাবে, confirm হবে। ও আবার R2 কে পাঠাবে, ও আবার R3 কে Starting পাঠাবে। হচ্ছে। এইভাবে লুপটা ফর্ম করে। সময় বোঝা গেল? হ্যাঁ স্যার। এইবার স্প্লিট হরাইজন কেন বলছেন? স্প্লিট হরাইজন কথাটা হচ্ছে মানে- রুলটার নেম, যে তুমি যে ইন্টারফেস থেকে কোনো একটা রুটের ইনফরমেশন পাবে সেই ইন্টারফেস দিয়ে ওই রুটের ইনফরমেশন পাঠিও না। ঠিক আছে স্যার। দেখো ডাউট থাকলে বলো। হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝেছি। আরেকটা স্যার, আমি আপনাকে জিজ্ঞেস করছি, জাস্ট ওএসপিএফ এ আমি একবার জেনেছিলাম স্টাবি, নট সো স্টাবি এরিয়াগুলো আপনি একবার উল্লেখ করেছেন প্রথম দিন পড়াতে গিয়ে। হ্যাঁ, তো সেগুলো কি আমরা পড়বো, কাকে বলে? ওটা দ্যাট ইজ আ পার্ট অফ CCNP। হ্যাঁ স্যার, ওই যে আপনি বলেছিলেন না ওএসপিএফ টা সিসিএনপি লেভেলে পড়া। না 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 না, বিজেপি। বিজেপি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মানে বিজেপি তো CCNA তে কিছু নেই। আচ্ছা, এবার বিজেপি পড়তে গেলে তোমাকে CCNP লেভেল দিয়েই পড়তে আরম্ভ করবে। ঠিক আছে স্যার। এবার তুমি যদি বলো নর্মাল এরিয়া, স্টাফ এরিয়া, টোটালি স্টাফ এরিয়া, NSS এ, আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার, পরের দিন যদি আপনার এই প্র্যাকটিক্যালটা করার পর একটু টাইম থাকে আপনি বলে দেবেন তাহলে। প্র্যাকটিক্যাল করবার পর আমার টাইম থাকলেও তোমরা নিতে পারবে না, আমি আলাদা করে একটা ক্লাসে বলে দেবো। ঠিক আছে স্যার। কোনো চাপ নেই, কোনো চাপ নেই। তোমরা রোববার দিন তো সবাই থাকবে, যেরকম সৌম্য আর অনির্বাণ মোটামুটি জানিয়ে দিয়েছে ওরা বিজেপিটা এই সেশনেই করবে। এবার বাকিরাও, যেরকম অভিষেক তুমি আমাকে জানিয়ে দিও, ওকে? স্যার দেখুন, যদি এরকম হচ্ছে তো আপনি আমার মানে আলাদা কেন করবেন, আমাকেও করিয়ে দিন বিজেপি। হ্যাঁ আমি আপনার পয়েন্টটা আমি বুঝেছি, বিজেপি এর সাথে যেহেতু এমপিএলএস অনেকটা ইন্টারকানেক্টেড, হ্যাঁ, তো এবার ওই জন্য আপনি বিজেপিটাকে আমি ইন ডেপথ চাইছি, যে শুধু CCNP সিলেবাসের উপর বেস না করে আমি চাইছি CCI রাউটিং সুইচিং সিলেবাসটা অ্যাটলিস্ট করে রাখো বিজেপি। সেটা আমি আপনার পয়েন্টটা আমি ভালোই বুঝেছি, ঠিক আছে, তো আপনি যা ভালো বুঝবেন করবেন, আমার অসুবিধা নেই। না, সৌম্য আবার রাগ করবে বলেছে আমার উপর।
না স্যার, আমি তো আপনার লজিকটা দিয়েছি স্যার, আমি কেন বলেছি। ঠিক আছে, এটা আমি রোববার আলোচনা করে নিচ্ছি। ওকে, ঠিক আছে। চলো, যা যা হলো আজকে ক্লিয়ার। হ্যাঁ স্যার। সৌভিক, কোনো অসুবিধা নেই তো? আমরা ওএসপিএফ এর প্র্যাকটিক্যালটা দিতে, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে নীলাদ্রির ফার্স্ট ক্লাসও হয়নি, এই সেকেন্ড ক্লাস এটাও হয়নি। বেসিক্যালি নীলাদ্রির ফার্স্ট ক্লাস হবে কালকে, সেকেন্ড ক্লাস হবে শনিবার। আচ্ছা। আবার শনিবার দিন নীলাদ্রির সঙ্গে ইয়েও করবে, তোমার ধন্যবাদ। অনির্বাণও হ্যাঁ করবে। স্যার, এবার একটু বেশি ব্যাকলগ হয়ে যাচ্ছে, ওর জন্য। আমার কোনো অসুবিধা নেই, আমার দেখো টাইম আমার আছে বলে আমি প্রোভাইড করতে পারছি, আর টাইম থাকলে আমি প্রোভাইড করে দেবো, সেটা ফ্যাক্টর না। এবং কালকে যেরকম 10টা থেকে নীলাদ্রি করবে বলেছে, তোমাদের যদি 10টার সময় কেউ ফ্রি থাকো তোমরা জয়েন করতে পারো, কোনো অসুবিধা নেই। কালকে স্যার অফিস 10টার সময়। হ্যাঁ, আমি বলে রাখছি, যদি কেউ জয়েন করতে চাও করতে পারো, মানে কোনো বাধ্যবাধকতা নেই, ওখানে নীলাদ্রি শুধু করবে। ঠিক আছে। চলো, ওএসপিএফ এর স্লাইড তো তোমাদের পাঠানো আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।